তখন সকাল ৯টা ছুঁই ছুঁই। মীরার বাসার নিচে উষান ব্যস্ত পায়ে পায়চারি করছে। তার আপাতত চাওয়া মীরাকে শেষবারের মতো দেখা। আজ তাকে যশোর যেতে হবে। বিকেল ৫টায় সে তীব্রর সঙ্গে রওনা দিবে। ট্রেনের টিকিট কাটা শেষ। অস্থির নেত্র বারবার ঘড়িতে সময় দেখছে সে। মীরা আজ এখনও বারান্দায় আসছে না কেন? মেয়েটা তো ভোরবেলাতে ঘুম থেকে উঠে বারান্দায় আসে ফুল গাছে পানি দিতে, কিন্তু আজ উষান প্রায় ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে মীরার বাসার নিচে, কিন্তু সকাল থেকে মেয়েটার দর্শন পেল না বিন্দু মাত্র। পকেট থেকে ফোন বের করে রুহির নাম্বারে কল দেয় উষান। ক্ষীণবাদে রুহি ফোন রিসিভ করতে উষান প্রশ্ন ছুড়ল, তুমি কি বাসায় রুহি? ওপাশ হতে জবাব আসে ভেঙে ভেঙে, না ভাইয়া, আমি মায়ানকে নিয়ে বাইরে এসেছি আমার খালামণির বাসায়। কেন? মীরাও কি তোমাদের সাথে? না, ও তো বাসায় ঘুমাচ্ছে। সকালবেলা আঙ্কেল ডাকলো কতক্ষণ, আমি আসার সময় ডেকে এলাম, উঠলো না। মীরা বাসায় একা, আঙ্কেল ঢাকা গিয়েছে। ও, আমার মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই তোমাকে ফোন দিয়েছি। আপনি বাসায় যান ভাইয়া, বাসায় বুয়া আছে। আর মীরাও এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে হয়তো। উষান ফোন কাটার পূর্বে মুহূর্তে ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দেখছি। উষান দ্রুত পায়ে ওপরে উঠে এলো। তার হঠাৎ করে ভীষণ অস্থির অস্থির লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ললাটে নোনা ঘামের উৎপত্তি ঘটেছে বিন্দু বিন্দু পরিমাণে। দ্রুত পদে 10 তলায় উঠে এসে কলিং বেল চাপ দিল কয়েকবার। কিয়ংদশবাদে দরজা খুলল অল্প বয়সী এক নারী। উষান চেনে তাকে, মীরাদের বাসায় কাজ করে তিনি। নাম রুবা। উষানকে দেখে সে স্বস্তির শ্বাস ফেলে বলল, ভাইজান আপনি আইছেন? আল্লাহ রহম করছে। মীরা আফাই তো দরজায় খুলতেছে না। আমি এই ঘর খোলা রাইখা অন্য জায়গায় কামেও যাইতে পারছি না। আপনি একটু বহেন ঘরে আইয়া ভাই, আমি কামে যামু। উষান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মীরা এখনো রুমের দরজা খোলেনি? না ভাইজান, আপা মনে হয় ঘুমায়। রুবা চলে যায়। উষান ফ্ল্যাটে প্রবেশ করে তড়িঘড়ি করে দরজা আটকে ছুটল মীরার রুমের দিকটায়। দরজায় করাঘাত করে মীরার নাম ধরে ডাকলো সে কয়েকবার। ওপাশ হতে সাড়া এলো না। অস্থিরতা ক্রমাগত বেড়েই চলল তার। সিদ্ধান্ত নিল দরজা কোনোভাবে খুলতে হবেই। খুঁজে খুঁজে ফাইলের ওপরিভাগ ছোট্ট টুকরো করে আনলো উষান। নবের ভেতর প্রবেশ করিয়ে মোচড় দিতে লক খুলে গেল দরজার। ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করে। আশেপাশে দেখল। শেষে নজরে এলো বাথরুমের দরজা খোলা। সম্পূর্ণ খোলা নয়, শুধুমাত্র কিঞ্চিত ফাঁক। উষান সেদিকে এগোলো। হন্তদন্ত হয়ে বলল, মীরা, মীরা তুমি কি ভেতরে? প্রতি উত্তর আসলো না। ছটপট করলো উষান। কিছু তো একটা হয়েছে নিশ্চিত, কিন্তু এভাবে বাথরুমে প্রবেশ করবে? মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। বিছানার ওপর থেকে চাদর টেনে সহসা ভেতরে প্রবেশ করলো উষান। অনুমানস্বরূপ হেঁটে মীরাকে চাদর দ্বারা আবৃত করে চোখ খুলল। তৎক্ষণাৎ তার চক্ষু জোড়া স্তব্ধ। মীরার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখশ্রী সাদা হয়ে আসছে। নীলচে ঠোঁট, পোশাক সিক্ত হয়ে চুপসে। সিক্ত দেহ তার মাত্রাতিক শীতল। উষানের শ্বাস রুখে আসলো। স্বাভাবিক মানুষের তুলনায় মীরার দেহ একটু বেশি ঠান্ডা হয়ে রয়েছে। মেয়েটা আছে তো বেঁচে? মীরার পলস পরীক্ষা করে উষান নিম্ন কণ্ঠে শোধালো, এমনটা কেন হলো মীরা? উজান রেজওয়ান রাইট? রিনরিনিয়ে মিষ্টি একটা কণ্ঠ। উজানের ধ্যান কাড়ল কঠোরভাবে। গুরুত্বপূর্ণ আলাপ ফেলে সেই দৃষ্টিপাত ফেলল সম্মুখে। বয়স 18 কি 19 হবে। অতিরিক্ত পরিমাণে ফর্সা, ভীষণ সুন্দর দেখতে এক মানবী তার সামনে দাঁড়িয়ে। উজান এগোতে নিলেই সে চটপট পায়ে এগিয়ে আসলো। মৃদু কণ্ঠে বলল, আমি সিয়া, আমাকে মীরা আপু পাঠিয়েছিল। উজান ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকালো। অন্তঃকরণে ভাবল কিছু। এতপর কাঙ্ক্ষিত বার্তা স্মৃতির পর্দায় আসার পর সে মলান হেসে বলল, ও হ্যাঁ, বসুন প্লিজ। মীরা আমাকে বলছিল আপনার কথা পরশুদিন ফোন করে। তো বলুন আপনার কি হেল্প করতে পারি? সিয়া উজানের পাশে বসলো। উজান তার হাতের ইশারায় উপস্থিত 2জন পুলিশ অফিসারকে চলে যেতে আদেশ দিতেই তারা বিদায় জানিয়ে প্রস্থান করে সেখান হতে। কাঁধে বহমান ব্যাগটা কোলে নিয়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ বের করলো সে। পরিশেষে উজানকে উদ্দেশ্য করে বলল, আমার ইউনিভার্সিটির থেকে কিছু দূর একটা কলেজ আছে, গার্লস কলেজ। ওখানকার পরিবেশটা এতটাই উন্নত না বলতে পারেন। সেখানে প্রায় কয়েকটা ছেলে দাঁড়িয়ে কলেজের মেয়েদের উত্ত্যক্ত করে। দেখা যায় মাঝে মধ্যে খারাপভাবে স্পর্শ করে ফেলে। ছেলেগুলোর দাপট আছে সেখানকার এলাকায়। বলতে গেলে ওরা কুখ্যাত সন্ত্রাসী দলের অন্তর্ভুক্ত।
যার কারণে ভয়ে কেউ ওদের বিরুদ্ধে অভিযোগও করতে পারে না। আমি ওই কলেজের একটা মেয়েকে পড়াই, ও আমাকে আজ বলল এলাকাটা নিম্নতর, তাই কেউ সাহস পাচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু বলার। তাই আমি চাচ্ছি ওদের বিরুদ্ধে স্টেপ নিতে। যথেষ্ট প্রমাণ আছে। এই যে কাগজগুলো দেখুন। উজান হাত বাড়িয়ে কাগজগুলো হাতে নিল। তার দৃষ্টিপাত এখন সম্পূর্ণ কাগজ গুচ্ছের মাঝে। প্রতি পাল্টা উল্টে উল্টে দেখা শেষে সে মাথা তুলে মিষ্টি হেসে বলল, আপনার কাজ বেশ প্রশংসনীয় মিস সিয়া। এই ইনফরমেশনটুকু প্রদান করার জন্য থ্যাঙ্কস। ধন্যবাদ দিবেন না স্যার, এটা আমার দায়িত্ব ছিল। কোনো হেল্প লাগলে বলবেন। ইশারায় সায় জানিয়ে উজান আর একবার পূর্ণ দৃষ্টি ফেলে কাগজের প্রতি। সিয়া ক্ষীণ চাহনি নিক্ষেপ করল সম্মুখে। খুঁটিয়ে খুঁটিয়ে উজানের মুখশ্রীতে কিছু খোঁজার প্রয়াস চালালো। শেষে কৌতূহলী কণ্ঠে বলল, আপনার গায়ের রংটা কিন্তু বেশ সুন্দর। উজান অপ্রতিভ দৃষ্টিতে তাকালো। হঠাৎ নিজের সম্পর্কে এমন মন্তব্য পেয়ে একটু ভড়কে গিয়েছে। সিয়া নিজেও একটু লজ্জা পেল। হুট করে এমন মতবাদ পেশ করার মানে আছে? সে কি করলো এটা? উপহাস করছেন মিস? আমার গায়ের রংটা কিন্তু সকলের অপছন্দের তালিকায়। সিয়া নড়ে চড়ে বসলো উজানের প্রতি উত্তর শ্রবণ করার পর। চটপট কণ্ঠে বলল, অবশ্যই না। কালো একটা সুন্দর রং, আমার পছন্দর খুব। আর আমার কাছে মনে হয় কালো ব্যক্তিরা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ব্যক্তি, কারণ তাদের চেহারায় আল্লাহ তাআলা বিশেষ মায়ার প্রলেপ দিয়ে তৈরি করেছে। উজান আর কোনো কথা বলল না। সিয়াও নিশ্চুপ। সিয়ার উত্তরে মুগ্ধ হলেও কিছু বলার মতো পেল না বলে উজান মৌন রইল। এদিকে সিয়ার অবস্থা বেহাল। সে ধরেই নিল লোকটা হয়তো তার কথায় কষ্ট পেয়েছে, তাই আর কথা বলছে না। ফুপিয়ে উঠে চুপ করে রইল সে। উজানের খারাপ লেগেছে। এই ব্যাপারটা তাকে এত কষ্ট দিচ্ছে কেন? ইজ সি অল রাইট ডক্টর? বিচলিত শোনালো মানবের কণ্ঠস্বর। রাহে মীরাকে চেক আপ করা দেখে নত দৃষ্টি ওপরে তুলে জবাব দিল, হুম, বলা যায়, কিন্তু আগামী কয়েকদিন ওনাকে বেড রেস্ট থাকতে হবে স্যার। একেই তো কয়েকদিন আগে এত বড় ধকল পার করলো, তার ওপর এখন এই অবস্থা। রেস্ট করলে ঠিক হয়ে যাবে। শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই, সেন্সলেস ছিল। রাতে জ্বর আসতে পারে। ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাইয়ে দিবেন, তাহলে জ্বর আসার সম্ভাবনা থাকবে না। স্বস্তির তপ্ত শ্বাস ছাড়ল উষান। বুকের ওপর থেকে বিশাল এক পাথর নেমে গিয়েছে। শান্তি লাগছে একটু একটু। রাহি ওষুধ লিখে দিয়ে উষানকে কিছু নির্দেশনা সম্পর্কে ধারণা এবং যথার্থ ব্যাখ্যা দিয়ে চলে যায়। হাতের প্রেসক্রিপশন সাময়িক সময়ের জন্য পাশে ফেলে উষান এগোয় মীরার নিকটবর্তী। রুহিকে ফোন দিয়েছে সে। রুহি আসলেই ওষুধ আনতে যাবে। মীরার বিছানার পাশে লাগোয়া সোফা। উষান সোফায় গিয়ে বসলো। হাত বাড়িয়ে মীরার মুখে পড়ে থাকা চুলগুলো নরম হাতে কানের পিঠে গুজে দিল। মীরা তখন কাঁপছে। ভয়ঙ্কর কাঁপুনি দিচ্ছে তার সর্বাঙ্গ। দুইটা ব্ল্যাঙ্কেট দিয়েও কাঁপুনি থামানো যায়নি তার। রাহি বলেছে এটা স্বাভাবিক। আপাতত এই কাঁপুনি মানবদেহের উষ্ণতার মাধ্যমে থামানো প্রয়োজন ছিল, কিন্তু সমস্যা হচ্ছে মীরা অবিবাহিত, তাই এই উপায় আপাতত বিফলে গেছে। মীরা কাঁপা অবস্থায় কিছু বিড়বিড় করে বলছিল। কৌতূহল বশত উষান কান পাতে। শ্রবণ করার স্বার্থে মেয়েটা কি বলছে। মীরার উষ্ঠধর নিকট মুখ এগোতেই মীরা পাশ ফিরে সজোরে এক থাপ্পড় মারল। বিকট এক শব্দ হয়ে আবারও নীরবতা কক্ষের মাঝে। উষান তখন স্তব্ধ। মীরা ঘুমে বিভোর। উষানের বুঝতে বেগ পেতে হয়নি মীরা মাত্র করা কর্মটি তন্দ্রাঘরে করেছে। মেয়েটা ঘুমালে দিন দুনিয়ার প্রতি খেয়াল থাকে না। উষান বিড়বিড়িয়ে বলল, কি ডেঞ্জুরাস মেয়ে, মাই গড। ঘুমের ঘরে খুন করলেও তো মনে হয় ঘুম ভাঙবে না। উষান উঠে যেতে নিলে মীরা তার বাহু আঁকড়ে ধরে। বাহুতে নিজের মুখ ঘষে আবারও গভীর ঘুমে মগ্ন হয়। হাত ছাড়িয়ে চলে যেতে নিতেও থেমে যায় সে। সন্তর্পণে নিঃশব্দে বিছানায় বসে। গভীর দৃষ্টিপাতে মীরাকে পর্যবেক্ষণ করার এক সময় হুট করে মোহ থাকাকালীন আলতো করে নিজের উষ্ঠধরে স্পর্শ আঁকে মীরার ললাটে। এতপর হাত ছাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে প্রস্থান করে কক্ষ হতে। এখানে থাকলে নিশ্চিত কোনো অনর্থ ঘটে যাবে তার আশঙ্কায়। মানুষের জীবন অতি ক্ষুদ্র পরিসরের। এই ক্ষুদ্র জীবনে বেশ কিছু মানুষ আছে যাদের আমরা নিজ অন্তঃকরণে একদম পাকাপোক্তভাবে বসিয়ে ফেলি, যাদের পরবর্তীতে অন্তঃকরণ থেকে মুছে ফেলতে ভীষণ কষ্ট বহন করতে হয়। সেই মানুষগুলোকে অন্তঃস্থল হতে সরিয়ে ফেলার সময় যেই নিদারুণ যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা অন্তত পীড়াদায়ক। এই যে মীরার ব্যাপারটা, দীর্ঘ 1 মাস চোখের পলকে কাটার পরও সে উষানকে ভুলতে গিয়ে
যে দারুণ যন্ত্রণা উপভোগ করছে, তার আপাতত মনে হচ্ছে এই যন্ত্রণা হতে মৃত্যু শ্রেয়, পরম শান্তির। কেটেছে দীর্ঘ 1 সপ্তাহ, চলেছে অভিমানের পালা। উষান যশোর যাওয়ার পর মীরা আর তার সহিত কোনোরূপ যোগাযোগ করেনি, যোগাযোগ রাখেনি, একদম ইগনোর লিস্টে ফেলে রেখেছে সে এই পাথর মানবটাকে। যশোরে যাওয়ার পর উষান যে কত শতবার মীরাকে ফোন দিয়েছে, মেসেজ করে বার্তা পাঠিয়েছে, হিসেব নেই তার। কিন্তু মীরা ছিল নিজ সিদ্ধান্তে অটল। সে উষানকে কষ্ট দিবে মানে তো দিবেই। আপনজন আমাদের অবহেলা করলে কেমন লাগে, এটা উষানের অনুভব করা উচিত। তারপর আসে মীরার যশোরে যাওয়ার সময়কাল। সকল প্রস্তুতি শেষে মীরা যশোরে এসেছে আজ 1-2 দিন হবে। তবে অদ্ভুতুড়ে ব্যাপার হচ্ছে, এখানে আসার 2 দিন পর্যন্ত উষান কল দিয়ে আর কোনো প্রকার কল বা মেসেজ দেয়নি। যোগাযোগ বন্ধ। মীরা আহত হয় প্রচণ্ড। লোকটা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। মীরা যে তার বেলায় এতদিন ঘুরল কই, সে তো এত জলদি হাল ছাড়েনি। তার মানে কি উষান তাকে পছন্দই করে না, দয়া প্রদর্শন করছে? আমাদের সামনে রেখে তুমি কার কথা ভাবতেছো জান? রুহির চঞ্চল কণ্ঠ। মীরা হুঁসে ফিরে হাতের ট্রেটা ফেলে দৃষ্টি দেয় রুহির প্রতি। রুহির নেত্রে প্রকাশ পাচ্ছে চরম কৌতূহল। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তোর হাজব্যান্ডের কথা ভাবছিলাম। বেচারা কত আনলাকি সেটা ভেবে দুঃখ প্রকাশ করছিলাম। তুই যেই বান্দর, তোকে সামলাতে গিয়ে বেচারা হার্ট অ্যাটাক না করে বসে। রুহি বিদ্রূপ হেসে বলল, বিয়া করলে তো ফিলিং স্যাড ফর মাই ইট বি ফিউচার জামাই বেব। আমার মতো এত কিউট একটা মেয়েকে হাতছাড়া করলো সে। আহারে, আর ওই আমার বান্ধবী হয়ে তুই কী সব উল্টাপাল্টা বলস? বান্দর আমি মানলাম, তাই বলে এই না যে জামাইরে জ্বালামো। মীরা নিরু উত্তর। পাগলের সাথে কথা বলে লাভ আছে কোনো? নেই। আপাত লহমায় মৌন থাকায় শ্রেয়। রুহি মীরা চট জলদি কফি শেষ করলো। মন খারাপের পায়রাগুলোকে উড়িয়ে দিল মীরা। ব্যস্ত হলো আপন কাজে। কফির বিল পরিশোধ করে ব্যস্ত পায়ে বেরিয়ে আসলো। বাতাবরণ আবহাওয়া এখন উষ্ণ, তপ্ততা বিরাজমান। কাঠফাটা রোদে গলা শুকিয়ে চৌচির হয়ে যায় ক্ষণে ক্ষণে। হলদেটে অম্বরে শুভ্র মেঘের আনাগোনা আংশিক। কড়া রৌদ্রে দর্শন করা মাত্রই রুহি ছটফট করে বলল, দোস্ত চল ক্যাব বুক করি, এই রোদে হেঁটে যাওয়া সম্ভব না। মীরা ভাবল কিছুক্ষণ, এতপর অনিচ্ছা সত্ত্বেও সায় জানালো। ক্যাব আসার পর তারা দুইজন নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। এখানে আসার পর হোস্টেলে না উঠে ফ্ল্যাট ভাড়া করেছে তারা। মাহাদির আদেশ, হোস্টেলে ওঠা যাবে না। মীরা রুহি বিশেষ নিসজ্ঞতা আরোপ করেনি মাহাদির সিদ্ধান্তে। মাহাদি নিজে আসতে চেয়েছিল মীরার সাথে, তবে তাকে ব্যবসার কাজে লম্বা সময়ের জন্য ইন্ডিয়া যেতে হয়েছে। ফিরবে কবে সঠিক জানা নেই। মায়ান তার ফুপির কাছে। রুহি বাসায় ফিরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে শুয়ে পড়ে। কারণ আপাতত তাকে মীরা বিছানায় যেতে দিবে না যতক্ষণ না সে ফ্রেশ হচ্ছে। রুহির আপাত অবস্থা দর্শন করে মীরা বিরক্তিতে ভুরুকুটি কুঁচকালো। বলল, ফ্রেশ হতে যা রুহি, তোর ড্রেসে ধুলোবালি লেগে আছে। যাইতেছি বোন, মাফ কর, একটু রেস্ট করে নে। মীরা কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা এখন আর তার কথা শুনবে না, মানবে না। তোয়ালি হাতে শান্ত পায়ে সে ঢুকলো বাথরুমে। বাসায় যাওয়ার পথে মাঝ রাস্তায় আসতেই হঠাৎ শেয়ার স্কুটি নষ্ট হয়ে যায়। আকাশম বিরক্তি নিয়ে স্কুটি থেকে নেমে 2-4টা লাথি মারল তাতে। রাস্তাটা নির্জন, জনমানবহীন। শর্টকাটে জলদি বাসায় পৌঁছাতে এই রাস্তা ধরে সিয়া সব সময় যাতায়াত করে। কখনো কোনো বিপদে না পড়লেও আজ বোধহয় মহা বিপদে ফেসে গেল সে। ভূমিতে এলোমেলো রূপে পড়ে থাকা স্কুটিটাকে টেনে দাঁড় করায় সে। সেলফোন বের করে কিয়ৎক্ষণ চিন্তা করে কাকে ফোন দেওয়া যায়, কে তাকে এই সময় সাহায্য করতে পারে। এতপর মিনিট খানেক ভাবার পর ফলাফল আসে শূন্য। বয়ে যাওয়া সমীরে মিলিয়ে গেল তার যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস। নিস্তব্ধ সড়কে হঠাৎ শব্দের উৎপত্তি। চমকে পেছনে তাকায় সিয়া। দর্শন মিলে উজানের। জিপ ড্রাইভ করে এদিকেই আসছে। চঞ্চল পায়ে সে দৌড়ে গিয়ে দাঁড়ালো রাস্তার মাঝখানে। হাত নাড়িয়ে থামাতে বলল। উজান জিপ থামায়, বিস্মিত নয়নে বেরিয়ে আসে। সিয়ার নিকট এগিয়ে জিজ্ঞেস করলো, আপনি এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন মিস? এনিথিং রং? নিজেকে ব্যাঙের সাথে তুলনা করায় সিয়া বোধহয় একটু অসন্তুষ্ট হলো। অপ্রতিভ কণ্ঠে বলল, আসলে আমার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, একটু হেল্প করবেন প্লিজ?
আমায় একটু বাসায় পৌঁছে দিবেন? সেটা না হয় দিলাম, কিন্তু আপনার স্কুটি? সে স্কুটির দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলল, এটা এখানেই মরুক, মাঝপথে নষ্ট হলো কেন? বেয়াদব, ওর শাস্তি পাওয়া উচিত। চলুন আমরা চলে যাই। উজান একটুখানি ভড়কালো। সিয়ার উদ্ভট কথা শুনে মনে মনে হাসলো কতক্ষণ। শেষে তারা রওনা দেয় নিজস্ব গন্তব্যে। নিজের বাসায় আসার পর নেমে যায় সিয়া। উজানকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। বাসার ভেতর ঢুকতে ঢুকতে তার ফোনে কল আসলো। কল দেওয়া ব্যক্তির নাম দেখে সে বুঝি আরও একবার অপ্রতিভ হলো। রিসিভ করলো সেকেন্ড দুয়েক পর। জিজ্ঞেস করলো, গুড মর্নিং স্যার। ওপাশ হতে জবাব এলো ভারী কর্কশ কণ্ঠে, পীড়িতের আলাপ ছাড়ো সিয়া, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। সরি স্যার। বলুন স্যার। সব ইনফরমেশন কালেক্ট করার পর উজানকে তুমি মেরে ফেলবে, এটা তোমার আপাতত টাস্ক। ফারদিনকে কিছু করার দরকার নেই। উসানের প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে। উজানের ক্লোজ হয়ে বুঝতে পেরেছ। সব কিছু জানার পর সুযোগ বুঝে ওকে মেরে ফেলবে। সিয়া চরম আশ্চর্য, হতবিহ্বল হয়ে বলল, বাট স্যার, আমার তো কাউকে মেরে ফেলার কথা ছিল না। ডিল সাইন করার সময় আমি কাউকে মেরে ফেলবো এমন কোনো সাইন পাইনি। এখন হঠাৎ করে কেন স্যার? ছিল না, এখন বলছি। এর জন্য তুমি এক্সট্রা টাকা পাবে, বুঝেছ? আপাতত কাজে মনোযোগী হও। সেলফোন কান থেকে সরিয়ে নিল সিয়া। হাত তার কাঁপছে। কেন? অদ্ভুত তো। তার এই 19 বছরের জীবনে কম তো খুন করেনি। আজ যখন আরেক ব্যক্তিকে খুন করার আদেশ আসলো, তাহলে এখন হৃদয়স্থলের এমন নড়বড়ে অবস্থা কেন? তখন গোধূলি লগ্ন। মীরা বারান্দার ডিভানে শুয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল। কাল থেকে তার ক্লাস শুরু। মাস্টার্স শেষ করবে মীরা এখানে, তারপর চট্টগ্রাম চলে যাবে, নয়তো মাহাদি আর মায়ানকে এখানে নিয়ে আসবে। আপাতত এইসবই তার মস্তিষ্কে নিউরনে গেঁথেছিল, মগ্ন ছিল ভাবনায়। হঠাৎ তীব্র হর্নের শব্দে তার ধ্যান ফিরল। হকচকে উঠে বসে বহির্ভাগে দৃষ্টি ফেলতেই তার নেত্রযুগল বড়সড় হয়ে এলো। উষ্টাধর প্রসারিত হয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো একটা শব্দ, উষান। হুড়মুড়িয়ে রেলিং ধরে ঝুঁকল মীরা। উষানের রুষ্ট চাহনি তার অন্তঃস্থল কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। কি আশ্চর্য, লোকটা এত রেগে আছে কেন? আর উষানি বা এখানে কিভাবে হলো? তার তো ট্রেনিং ক্যাম্পে থাকার কথা। মীরা মুখ ফুটে কিছু বলবে তার পূর্বে উষান ইশারায় মীরাকে নিচে আসতে আদেশ দেয়। মীরা ভাবল একবার, যাবে না সে। শেষে অন্তঃকরণের আগ্রাসী অনুভূতির নিকট পরাজিত হয়ে চলল দ্রুত পদে নিচে। উষানের সামনে দাঁড়িয়ে মীরা। লোকটার রুষ্ট চাহনি, ক্রোধে ভরা নেত্রযুগল তাকে প্রথমবারের মতো ভয় পাওয়াতে বাধ্য করল। অন্তঃস্থলে নিজেকে ধাতস্থ করে মীরা। শ্লেষের গলায় বলে, কি হয়েছে? আপনার এখানে কি চাই? বাইকে ওঠ। রাগান্বিত কণ্ঠস্বর। মীরা ভীতি ফেলে প্রশ্ন করল, কেন? কিসের জন্য? আমি আপনার সাথে কোথাও যাব না। উষান প্রায় সঙ্গে সঙ্গে ধমকে বলে উঠল, বেশি কথা বলবি তো এই পাবলিক প্লেসে আমি তোকে 3-4টা থাপ্পড় মেরে বসবো মীরা। মীরা আর বান সাধল না, নম্র পায়ে এগিয়ে উঠে বসল। উষান দ্রুতপদে এসে বাইকে বসে দ্বিগুণ গতিতে বাইক চালানো শুরু করে। মীরা ভাবল একবার তাকে বলবে গতি কমাতে, কিন্তু তা আর বলা হলো না। যেদি লোকটা যে তারই মতো, শুনবে না কথা নিশ্চিত। গাড়ি নির্জন নিস্তব্ধ মানববিহীন স্থানে থামল। স্থানটা সম্পর্কে মীরা জ্ঞান নেই। কোথায় এটা সে জানে না, তবে এই জায়গাটা তার বাসা হতে অনেক অনেক দূরে তা নিশ্চিত সে। মীরা নামলো। আশপাশটা তীর্যক চাহনিতে পর্যবেক্ষণ করে উষানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, এখানে কেন এসেছেন? জবাবহীন পাথর মানবটা হেলমেট খুলে নির্দিষ্ট স্থানে রেখে সামনে এগোলো। সামনে যাওয়ার পথে মীরার হাত টেনে ধরল। এতপর তাকে এক প্রকার টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে চলল। মাঝে মীরা তার হাতে খামচি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, কিল ঘুষি দিয়েছে। লোকটা তবুও তার হাত ছাড়েনি। শেষে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গিয়ে মীরার কোমর চেপে মীরাকে ব্রিজের রেলিংয়ের ওপর বসিয়ে দিল। মীরা আঁতকে উঠে বলল, কি করছেন? আল্লাহ, পড়ে যাব তো। উষান মীরার কোমর পেছন 2 হাত আড়াআড়িভাবে আবদ্ধ করে নিয়ে মীরার কোলে মাথা রাখল। এতপর অতি নম্র কণ্ঠে শোধালো, পড়বে না, আমি আছি না? শীতল এক অনুভূতি মীরাকে স্পর্শ করল তুলতুল করে। উষানকে এখন অনেকটা নম্র শান্ত দেখাচ্ছে, যেমনটা তাকে সব সময় দেখায়। শান্তশিষ্ট লোকটার হঠাৎ রেগে যাওয়াতে মীরা ভীষণ ভড়কে গিয়েছিল অনেকটা। কিয়ৎক্ষণ নীরবতা পালন।
চারপাশে মিষ্টি সমীরের সাঁই সাঁই করে চলাচল। গোধূলির রাঙা আলো সামনে স্বচ্ছ নীল পানিতে আছড়ে পড়ে নিদারুণ সৌন্দর্যের প্রলেপ এঁকেছে। ঘোরতর মৌনতা ভেঙে উষান বলে উঠল, এতদিন তোমাকে ফোন দিচ্ছি, ফোন কেন রিসিভ করনি তুমি? ইগনোর কেন করছো? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? তাহলে বলো, আমি তোমাকে জোর করে নিজের কাছে রাখবো না। একটা মানুষের স্বাধীনতা আছে নিজের মতো করে চলার। জলদি উত্তর দাও, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে না বলে সিদ্ধান্ত নিয়েছো? তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তাতে সায় জানাবো। উষানের কণ্ঠ ধরে এলো, শব্দগুলো বিষাক্ত বেশ, নয়তো কণ্ঠানালী দ্বারা উচ্চারণ করতে তার এত কষ্ট হলো কেন? মীরা নিশ্চুপ। উষান মাথা তুলে ফিজেল হেসে বলে, মৌনতা সম্মতির লক্ষণ। চলে যাচ্ছি তাহলে। নিস্তব্ধ শব্দহীন স্থানটায় ছোটোখাটো বিস্ফোরণ ঘটল। মীরা হঠাৎ রেলিং হতে ঝাঁপ দিয়ে উষানের বুকে মাথা দিয়ে হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর তার পক্ষে সামলানো সম্ভব হয়নি। ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনাকে ইগনোর করে বুঝি আমি শান্তিতে ছিলাম? কতটা কষ্টে ছিলাম আমি জানেন? আমি আপনাকে ইগনোর করতাম যাতে আমার অতীতে কতটা কষ্ট হয়েছে তা আপনি বুঝতে পারেন তার জন্য। সেদিন তো বড় বড় ভাষণ দিচ্ছিলেন, আমি না মারলে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবেন, আর আজ এইটুকুতেই হাল ছেড়ে দিচ্ছেন? আপনি নিষ্ঠুর, জঘন্যতম একটা ব্যক্তি উষান। দুই হাতে উষ্ণ আলিঙ্গনে মীরাকে আবদ্ধ করল উষান। তার অধর কোণে হাসি, মলান হাসি। আসক্তি মাখা কণ্ঠে আচানক বলে উঠল, আমি নিষ্ঠুর, আমি জঘন্য। তুমি মায়াবিনী, প্রাণদায়িনী। আমি আঁধারের কলুষিত অন্ধকার, তুমি স্বচ্ছ পবিত্র রশ্মি। আমি চাঁদের বুকের কলঙ্ক, তুমি চাঁদের সৌন্দর্যের প্রতিমা। তুমি বিশুদ্ধ প্রণয়ের প্রিয়তম হৃদয়েশ্বরী।